আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এইমাত্র তৃতীয় নম্বর সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে তাদের ফোর্থ সেমিস্টার শুরু হয়ে যাবে। এই ফোর্থ সেমিস্টারের সাজেশন তোমাদের আমি অ্যাডভান্স হাতে তুলে দিলাম। ফোর্থ সেমিস্টারের সিলেবাস প্লাস সাজেশন। তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস প্লাস সাজেশন যেটা আজকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে বাংলার। এরপর আমি ইতিহাস, দর্শন, অন্যান্য বিষয়েরও সাজেশন এবং সিলেবাস দুটোই আপলোড করব। আমি যে প্রশ্নগুলো দেবো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই 2025 সালে 4 নম্বর সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে রেডি করা শুরু করে দাও। আমি কিন্তু সবসময়ের জন্য লাস্ট মিনিট সাজেশন দিই। দেখবে প্রত্যেকটা সেমিস্টার আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন আপলোড করে থাকি। এবারে তোমাদের আমি কি করলাম, প্রথমেই আমি কিছু প্রশ্ন আমি তোমাদেরকে হাতের মুঠো করে দিচ্ছি, যেগুলো 2025 সালে এবারে ফোর্থ সেমিস্টারে খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্টে আমি আবার একটা লাস্ট মিনিট সাজেশন আপলোড করব, যেখানে শুধুমাত্র স্টার মার্কস প্রশ্নগুলো থাকবে। আজকে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলোই কিন্তু 2025-এ। এবার দেখো, এই কটা প্রশ্ন তোমরা এখন থেকে রেডি করো। আমি কিন্তু শেষের দিকে সাজেশন দিই, তোমাদের হয়তো মুখস্থ করতে একটু অসুবিধা হয়ে যায়। সেই জন্য কি করলাম, প্রথমেই আমি অ্যাডভান্স তোমাদের সাজেশন আপলোড করলাম। এই প্রশ্নগুলি তোমরা রেডি করবে এবং শেষ সময় অর্থাৎ লাস্ট মিনিটের সাজেশন যেটা আমি আপলোড করি সেখানে শুধুমাত্র স্টার মার্কস প্রশ্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষা 10টা থাকে। তোমরা দেখেছো তোমাদের পরীক্ষা 10টা থাকে। আমি 10টা প্রশ্নই তোমাদেরকে বলে দেবো যে কোন 10টা প্রশ্ন তোমরা করে যাবে, এবং 6টা কি 7টা আমি স্টার মার্কস দেবো। তোমাদের লিখতে হয় 6টা। আমি 6টা কি 7টা এক্সট্রা মার্কস দেবো। এক্সট্রা মার্কসগুলি কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি যেগুলো দেবো সেগুলো কিন্তু এখানেও কিন্তু আছে। এখানে প্রশ্নগুলোই কিন্তু ওখানে এক্সট্রা মার্কস হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, দেখবে তোমাদের আমি এভাবে প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনর সেক একদম হাতের মুঠে করে দিচ্ছি, যেগুলোর সাহায্যে তোমরা পরীক্ষাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছো। তাহলে আজকে আমি যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বাংলা। বাংলার কি করলাম, বাংলার মেজরের 1টা, এরপর দেবো মেজর 2 এবং মেজর 3। তোমাদের এখানে কিন্তু মোট মেজর 3টে সাবজেক্ট থাকবে। মেজরের 3টের উপরে পরীক্ষা হবে, মেজর 1, মেজর 2, মেজর 3। তার কোড নাম্বার হচ্ছে গিয়ে আমি কিন্তু সাথে সাথে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর এর সাথে তোমাদের দুটো মাইনর দিতে হবে, যার 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স উভয়েরই কিন্তু 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স উভয়েরই তোমাদের দুটো করে মাইনর পরীক্ষা দিতে হবে। তাহলে কি দাঁড়ালো, তোমার 3টে মেজর 2টো মাইনর, মোট 5টা। যতগুলো সেমিস্টার আছে সব থেকে চাপ বেশি কিন্তু এই তোমাদের 4 নম্বর সেমিস্টার অর্থাৎ 4 নম্বর সেমিস্টারে। এই 4 নম্বর সেমিস্টারে সব থেকে পড়ার চাপ বেশি, যার জন্য তোমাদের আমি প্রথমেই সাজেশনগুলো হাতের মুঠে করার চেষ্টা করছি। এই যে 5টা বিষয়ে তোমরা পরীক্ষা দেবে, তা বলে টাইম কিন্তু তোমাদের পুরো 6 মাস পাবে না। তোমাদের সেই ঘুরে ফিরে 4 মাসই জোর টাইম পাবে। 4 মাসের মধ্যে 5টা বিষয়ে তোমরা কিভাবে তৈরি করবে সেই কথা মাথায় রেখে তোমাদেরকে আমি এই হাতের মুঠে করে দিলাম। তোমরা কিন্তু আমার কথাটা প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে শুনবে, না হলে কিন্তু একবার যদি সাপ্লি চলে আসে সেই সাপ্লি কিন্তু তুলতে কষ্ট হয়ে যাবে। কারণ যারা ব্যাক পেয়েছে তারা কিন্তু ব্যাকের উপরে আবার ব্যাক পেয়ে যায়। এর জন্য কি হয়, তাদের কিন্তু ব্যাক কিন্তু আর ওঠে না, শেষে কি করে কলেজ ছেড়ে দেয়। তোমাদের ক্ষেত্রে যদি না হয় সেই জন্য আমি কিন্তু প্রথম থেকে সাজেশনগুলো দিচ্ছি। এগুলো অবশ্যই তোমরা এখন মুখস্থ করে রাখো। শেষ সময় স্যার সাজেশন দিল বা অন্য ইউটিউব চ্যানেল থেকে আমি অনেকে সাজেশন দেখে নিলাম, দিয়ে আমি সেগুলো মুখস্থ হয়ে গেলাম। তুমি কটা মুখস্থ করতে পারবে সেই সময়? প্রত্যেকটা স্যার দেখবে মিনিমাম তোমাকে 15 থেকে 20টা প্রশ্ন সাজেশন দেবেই। তা তুমি শেষ টাইমে তুমি একটা বিষয় তো না, তোমার 5টা বিষয় তুমি 15টা করে গেলেও 5×75টা। তুমি টাইম শেষ সময় কত থাকে, 15 থেকে 20 দিন কি 1 মাসই। 1 মাসের মধ্যে 75খানা প্রশ্ন মুখস্থ করতে চাপ হয়ে যায়। তার জন্য তোমাদের কিন্তু পরীক্ষা খুব পরীক্ষা তোমরা কমন পেলেও তোমরা লিখতে পারো না। সেই কথা মাথায় রেখে তোমরা কিন্তু প্রথম থেকেই পড়াশোনায় মন দাও। হয়তো আমার কথাগুলো তোমাদের ভালো লাগছে না, যে স্যার কথাগুলো বলছে, তোমরা কি করবে, স্কিপ করে নিয়ে চলে যাও, কথাগুলো শোনো না। কিন্তু এই সমস্ত কথা বলার জন্য কিন্তু তোমাদের কেউ নেই। তোমাদেরকে যে মধ্যে যে জাগ্রত করবে যে আমাদের কেন পড়তে হবে, আমরা কি করলে পরে পরীক্ষা পাস করতে পারবো এবং আমাদের কোনো সাপ্লি আসবে না, সেই বিষয়টা কিন্তু তোমাদের বলে দেওয়ার কেউ থাকবে না। তোমরা কি করো সবসময়, যে স্যার কি সাজেশন দিল, কোনটা স্টার দিল, কোনটা ইম্পর্টেন্ট দিল, সেইটা দেখে যাবো। হ্যাঁ, অবশ্যই দেখে যাও। আমি বলবো না যে আমার চ্যানেল থেকে তুমি দেখো, অন্যান্য চ্যানেল থেকে দেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যেগুলো দেখে যাবে সেটার টাইমটা কোথায়? তুমি দেখো কি লাস্ট 1 মাসে। তাহলে 1 মাসের সময়ে তুমি কতদূর কি করতে পারবে বলো? তুমি 1 মাসের মধ্যে 75 টাকার প্রশ্ন, 5টা বিষয় আছে, 5টা বিষয় 15টা করে 5×75টা বিষয়, ওই প্রশ্নটা তুমি কি করে তুলবে? তখন তুমি কেটে ছেটে করে কত যে 40টা প্রশ্ন মুখস্থ হয়ে যাও। 40টা প্রশ্ন মুখস্থ করে তুমি কমন পেতে পারো, নাও পেতে পারো। আর কমন পেলেও
তোমার মুখস্থ ভালো থাকবে না, তুমি লিখতে পারো না, তার জন্য সাবজেক্টগুলো চলে আসে। আমি প্রশ্নগুলো এখন থেকে রেডি করো, আমি প্রথম থেকেই আপলোড করছি, তোমরা এখনই থেকেই প্রশ্নগুলো রেডি করো, ঠিক আছে। আর তোমাদের যদি কিছু বিষয় জানার থাকে বা কোনো বিষয়ে যে সাজেশন এরপরে কোনটা দরকার আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই বুঝে তোমাদেরকে আমি ভিডিও এসে সেইগুলো সাজেশন আপলোড করব। আমি কিন্তু খুব কম সময় পাই, ভিডিও করার খুব কম টাইম আমার, এই কম টাইমের মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করার জন্য। তোমরা কিন্তু আমার চ্যানেলগুলোতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কোন বিষয়ে তোমাদের এরপরে দরকার আছে, ঠিক আছে। আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তারাও যেন হাতের মুঠোয় বাড়িতে বসে আমার এই ভিডিওগুলো পেয়ে যায়। দেখো আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলার সিলেবাস। ফার্স্ট কি দিচ্ছি, বাংলা সিলেবাস এবং সাজেশনটা আমি এরপরেই বলছি। দেখো বাংলা সিলেবাস কি আছে তোমাদের এখানে, তোমাদের এখানে প্রথম পেপারটা যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যযুগের সাহিত্য। কি থাকবে, মধ্যযুগের সাহিত্য, কোড নাম্বার 4011। তোমাদের প্রশ্নপত্র দেখবে লেখা থাকবে 4011 কোড নাম্বার। এই মধ্যযুগের সাহিত্যে তোমাদের যেগুলো আছে সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের কোন বিষয়টা আলোচনা আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের তোমার যেটা আলোচনা হবে সেটা হচ্ছে জন্মখণ্ড, শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড। আমি এখান থেকে প্রশ্ন কি কি রেখেছি আমি একটু বাদেই বলছি, আমি সূচিপত্রটা একবার লিস্ট করে দিই তারপরে। এরপর আছে যেটা সেটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। কিটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব সাহিত্য অনেক আছে, তার মধ্যে তোমাদের যেখানে এই সিলেবাসে আলোচনা আছে সেটা হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। ঠিক আছে, আবার শোনো নাও, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস, এই চারজন বৈষ্ণব পদকর্তা নিয়ে তোমাদের এখানে আলোচনা আছে, ঠিক আছে। নেক্সট কি আছে, চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের কি আছে, মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের মুকুন্দরাম চক্রবর্তী, এটা হচ্ছে আক্ষেটিক খণ্ড থেকে, আক্ষেটিক খণ্ড, মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট শাক্ত পদাবলী। কি দেওয়া আছে, শাক্ত পদাবলীতে নির্বাচিত শাক্তপদ, কোন বিষয় ভাবে নির্বাচিত শাক্তপদ। এর মধ্যে কি আছে, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য, এই শাক্ত পদাবলী থেকে তোমাদের সিলেবাস, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মধ্যযুগের সাহিত্যের সিলেবাস, ঠিক আছে। দেখো এবার আমি সাজেশনগুলো বলছি, তোমরা এগুলো লিখে নাও। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমরা কি কি দেখে যাবে, মানে কি দেখে যাবে বলতে কি এখন থেকে রেডি করবে, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের তোমরা যে দেখবে সেটা হচ্ছে বিষয়বস্তু এবং গুরুত্ব। প্রথম প্রশ্ন ভালো মতো করে রাখবে, বিষয়বস্তু এবং গুরুত্ব। নেক্সট প্রশ্ন দেখবে শ্রীকৃষ্ণ চরিত্র এবং বড়াই চরিত্র। শ্রীকৃষ্ণ চরিত্র, বড়াই চরিত্র, এই তিনটে প্রশ্ন তোমরা শ্রীকৃষ্ণ চরিত্র থেকে ভালো মতো এখন রেডি করো। এরপর আমি কিন্তু লাস্টে যখন সাজেশন করবো তখন আমি কিন্তু স্টামার্কস প্রশ্ন করে দেবো, যে কোন স্টামার্কস প্রশ্নগুলো তোমাদের জন্য এবারে পরীক্ষায় আসছে। আর আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু এবারের জন্যই, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি কি দিচ্ছি, মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, অর্থাৎ বিদ্যাপতি তার কৃতিত্ব লেখো। মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি তার কৃতিত্ব। এখান থেকে আরেকটা যেটা দেবে সেটা হচ্ছে প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে বিদ্যাপতি, প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে এবং তার পদরচনা কৃতিত্ব দাও। তাহলে কি আছে, একটা দিলাম মাথুর পর্যায়ে, একটা হচ্ছে প্রার্থনা পর্যায়ে বিদ্যাপতির কৃতিত্ব। তারপরে দেখবে চণ্ডীদাস, চণ্ডীদাস থেকে কি দেখবে, আক্ষেপণরা কাকে বলে, এই পদের কাব্য সৌন্দর্য সম্পর্কে লেখো। কি দিচ্ছি, আক্ষেপণরা কাকে বলে, এই পর্যায়ে কাব্য সৌন্দর্য লেখো। আর যেটা সেটা হচ্ছে রাধা চরিত্র, হচ্ছে রাধা চরিত্র, এই প্রশ্নটা দেখে যাবে। এরপরে অভিসার কাকে বলে, অভিসারের শ্রেষ্ঠ কবিকে, অর্থাৎ গোবিন্দ দাস তার কৃতিত্ব লেখো, অর্থাৎ গোবিন্দ দাসের কৃতিত্ব লেখো। এরপরে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। এরপরে হচ্ছে ব্রজবুলি শব্দের অর্থ কি, ব্রজবুলির বৈশিষ্ট্য। ব্রজবুলি শব্দের অর্থ, ব্রজবুলির বৈশিষ্ট্য। এবার আমি যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কিছু লাইন তোলা, অর্থাৎ হচ্ছে এই যে কবিরা আছেন, কবিদের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার লাইন তুলে কিছু প্রশ্ন আসে, অর্থাৎ এর কাব্য সৌন্দর্য বা তাৎপর্য এভাবে প্রশ্ন আসে। আমি লাইনগুলো বলছি, তোমরা লিখে নাও, ঠিক আছে। তারপর দেখো এভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোড়, এর তাৎপর্য। তারপরে দেখবে সই কেবা শুনাইল শ্যাম নাম, এটা দেখবে। তারপরে দেখবে কি মোহিনী জানো, বধূ কি মোহিনী জানো। তারপরে দেখবে শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। তারপরে দেখবে অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজর। এরপরে দেখবে নয়নের ধারা মোর বহে অনির্বাণ। এই কটা কবিতার লাইন তোমরা ভালোভাবে দেখে যাবে।
অর্থাৎ মুখস্থ করে যাবে, এখন থেকে মুখস্থ করো। আমি তোমাদেরকে শেষ টাইমে স্টার মার্কস করে লাস্ট মিনিট সাজেশন আপলোড করবো পরীক্ষা ঠিক 1 মাস আগে। ঠিক আছে, তোমরা এগুলো রেডি করো এখন থেকে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে জানাবে আমায় যে এরপরে কোন বিষয়ে তোমাদের জানার আছে বা কোন বিষয়ের প্রশ্ন অ্যাডভান্স তোমরা পেতে চাও, তবেই আমি কিন্তু পরে ভিডিও আপলোড করবো।